মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হিমাচল প্রদেশে বেড়াতে বেরিয়ে প্রথমে সিমলায় থেকেছিলাম 2 দিন। এবারকার সিমলায় বেড়ানোর সুন্দর মুহূর্তগুলো আমি গত 2 পর্বে আপনাদেরকে দেখাতে পেরেছি। আজ আপনাদের দেখাবো হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্যের এক খনি, কাসোল ভিলেজ। আমি চন্দন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয়। 21শে মার্চ তারিখটা আমার কাছে একটা বিশেষ দিন ছিল, কারণ অনেক অপেক্ষার পর আমি প্রথমবারের জন্য কাসোল যাচ্ছি। তাই চাপা একটা উত্তেজনায় সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাইকে ডাকতে শুরু করে দিলাম। দেখো আকাশটা, দেখো কি সুন্দর লাগছে। গুড মর্নিং। তারপরে সবাই ফ্রেশ হয়ে চলে এলাম রাজদূত হোটেলের ডাইনিংয়ে ব্রেকফাস্ট করব বলে। এখন বাজে সকাল 9:30। আমরা রাজদূত হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। সামনেই আমাদের গাড়ি অপেক্ষা করছে। আজকে আমরা এখান থেকে যাব একদম কাসোল। মাঝখানে বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখব। তাহলে চলুন, আপনাদেরকে আমরা সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। সিমলাতে আমাদের হোটেলটা অর্থাৎ রাজদূত হোটেল বেশ ভালো মানের ছিল। এবারে পায়ে হেঁটে কিছুটা এসেই পৌঁছলাম মেইন রাস্তাতে। সঙ্গে সঙ্গেই আমাদের গাড়ি এসে পৌঁছে গেল। নিজেদের লাগেজ গাড়িতে তুলে দিলাম। এই হলো অশ্বিনী ভাই, এবারে হিমাচল ট্যুরে ওই আমাদের গাড়ির সারথি। গতকালকে অ্যাডভান্স স্টাডিজ এবং আর্মি মিউজিয়াম এই দুটো জায়গা বাকি ছিল। রাস্তা জ্যাম ছিল বা রাস্তা বন্ধ ছিল গতকালকে, তাই জন্য ওগুলো দেখতে পাইনি। আজকে কাসোল যাওয়ার পথে প্রথমে আমরা ওই দুটো জায়গা দেখে নেব। গাড়ি ছাড়তেই আমরা এবারের জন্য সিমলাকে বিদায় জানালাম। साइट सीइंग में क्या क्या है? साइट सीइंग में सबसे पहले जाएंगे दादा आर्मी म्यूजियम। वो तो आर्मी म्यूजियम और ये हो गया एडवांस स्टडी। उसके बाद उसके बाद साइट सीइंग में रहता है पंडो डैम। अच्छा, पंडो डैम के बाद हम सीधा स्टे करेंगे कसौल। ओके। पंडो डैम में ड्रोन उड़ा सकते हैं? देखते हैं। हाँ देखते हैं, ठीक। গত 2 দিন আমরা পাহাড়ের রানী সিমলার সৌন্দর্যকে যেভাবে উপভোগ করেছি তা আমার অনেক দিন মনে থাকবে। গাড়ি মূল সিমলা শহরকে পেছনে ফেলে এগিয়ে চলল। সিমলার এই দিকের সৌন্দর্য কোনো অংশে কম নয়। পাহাড়ের গায়ে বড় বড় চির গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ। শান্ত স্নিগ্ধ এই আলো ছায়া পথ ধরে চলতে বেশ ভালো লাগছিল। প্রকৃতির এই স্নিগ্ধতায় আমার মন আর চোখ দুটো পাচ্ছিল অপার শান্তি। আমরা এখন যাচ্ছি প্রায় 3.5 কিলোমিটার দূরে আর্মি হেরিটেজ মিউজিয়ামে। গাড়িতে সময় লাগতে পারে মিনিট 20 মতো। আমিও পাহাড়ের প্রতি কটা বাঁকের সৌন্দর্য নিতে নিতে সবার প্রথমে এসে পৌঁছলাম আর্মি মিউজিয়ামে। চলুন ভেতরটা দেখে আসি। গেট দিয়ে ঢুকতেই জেনে নিলাম ভিডিওগ্রাফি করার অনুমতি আছে কিনা। জানলাম ভিডিওগ্রাফি করা যাবে। উঁচু উঁচু চির গাছের জঙ্গলময় এক পরিবেশের মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো এই হেরিটেজ মিউজিয়ামটা। ঢুকতেই গেটের 2 ধারে এই রকমই 2টো কামান দেখতে পেলাম। এগুলো আগে ব্যবহার করা হতো। জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে। চলতে চলতে আরও বিভিন্ন সময় যুদ্ধে ব্যবহার করা অস্ত্রগুলো দেখতে পেলাম। এখানে ঢোকা মাত্রই যা যা জিনিস দেখতে পাচ্ছি, এইগুলো আমাদের জীবনে দেখা কিন্তু এক বড় সৌভাগ্য। কারণ আমরা কোনো সময় কিন্তু সেনাবাহিনীর সেই ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাই না, খুব রেয়ার জায়গায় দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের আর্টিলারি গান এখনো পর্যন্ত দেখলাম
এরপরে তো এর ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে। পুরো জায়গাটাই আভিজাত্যপূর্ণ এক পরিবেশ। মিউজিয়ামে ঢোকার জন্য ভারতীয়দের 100 টাকা করে টিকিট। আমরা 3 জনে 3টে টিকিট কেটে নিলাম, এবারে ভেতরে যাব। কাউন্টার থেকে টিকিট কাটতে হলেও এখানে কোনো ক্যাশ ট্রানজ্যাকশান হয় না, পেমেন্ট ইউপিআই এর মাধ্যমেই করতে হবে। এবারে ঢুকে পড়লাম মিউজিয়ামে। প্রথমেই চোখে পড়ল ভগবদ্গীতা। পরের রুমেই দেখলাম প্রাচীন ভারতবর্ষের বীর এবং বীরাঙ্গনা রাজা রানীর ছবি সহ আগের সময় ব্যবহার করা অস্ত্র। এর পরের ঘরেই দেখা যাবে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পদের পোশাক এবং বিভিন্ন ব্যাচ, এগুলো সব সাজানো রয়েছে। অন্য ঘরে সেনাবাহিনীর বিভিন্ন পতাকা, ব্যবহৃত বাদ্যযন্ত্র এবং বিভিন্ন সম্মানীয় পদক রাখা আছে। এছাড়াও বিভিন্ন ঘরে বিভিন্ন অস্ত্র, মাউন্টেনিয়ারিংয়ে ব্যবহৃত জিনিসপত্র সবই সাজানো রয়েছে। এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র। রয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র। মেমোরিয়াল হলের বাইরেই সাজানো আছে আগে সেনাবাহিনীর ব্যবহৃত কামান, ট্যাঙ্ক এবং গাড়ি। ওই যে ট্যাঙ্কটা ব্যবহার হতো ওটা হচ্ছে 95 আর এইটা অনেক পুরনো, এটা প্রায় 1970-72 ব্যবহার হতো, 1970-75। আর এইটা ব্যবহার হয়েছে 1980 সালেও। এছাড়াও অনেক কিছু দেখার আছে, যেগুলো দেশের সুরক্ষার কথা মাথায় রেখে ছবি তোলা যায় না। আর্মি মিউজিয়ামটা যদি না দেখতে আসতাম তাহলে অনেক কিছু অজানা থাকতো, অনেক কিছু না দেখা থাকতো। আপনারাও চেষ্টা করবেন এখানে আসলে এই আর্মি মিউজিয়াম একবার ঘুরে যাওয়ার। আমার তো মনে হয় খুব ভালো লাগবে। এবারে চলে এলাম অন্যদিকে। এখানে এসে দেখলাম বিরাট একটা গলফ খেলার মাঠ রয়েছে। বসার জায়গার পাশে যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের মডেল দিয়ে সাজিয়ে রাখা আছে। মাঠে হেলিকপ্টারও দেখতে পেলাম। পুরো অঞ্চলটাই সুন্দরভাবে সাজানো। এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে। পাশেই আছে গ্লাস হাউস। ভেতরে বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে। আপনাদের এই জায়গাটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। আমরা এই জায়গাটা ঘুরে আবার গাড়িতে উঠে পড়লাম। এবারে আমাদের গন্তব্য 4.5 কিলোমিটার দূরে অ্যাডভান্স স্টাডিজ। পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম অ্যাডভান্স স্টাডিজ এরিয়ার মধ্যে। কিন্তু এখানে ক্যামেরাতে ছবি তোলা বারণ। মোবাইল ফোনেই একটু ছবি তুলে নিজের আশপাশটা ঘুরে আবার গাড়িতে এসে বসলাম। অ্যাডভান্স স্টাডিজ এরিয়ার মধ্যে সেরকমভাবে ছবি তুলতে পারলাম না, পরিবেশটা অসাধারণ ছিল, তো সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, এবারে অশ্বিনী ভাই আমাদেরকে সিমলার আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে নিয়ে চলল কাসলের উদ্দেশ্যে। সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 216 কিলোমিটার। যেতে সময় লাগার কথা 7 ঘন্টা মতো। আচ্ছা, পথে যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই সিমলার কালকা টু কালকা 5 রাত 6 দিনের ট্যুরটার দায়িত্বে রয়েছেন ট্যুর পিকার্স। গত 2 দিনে ওনাদের দেওয়া হোটেল এবং খাওয়া দাওয়া সঙ্গে নিজস্ব গাড়ি সার্ভিসে আমরা এখনো পর্যন্ত বেশ স্যাটিসফাইড। ওনাদের বিভিন্ন ক্যাটাগরির ট্যুর হয়ে থাকে, যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজ, ডিলাক্স প্যাকেজ, উইথ ফুড, উইদাউট ফুড, এই রকম। আমরা নিয়েছিলাম ডিলাক্স প্যাকেজ উইথ ফুড। সিজনে বা অফ সিজনে রেটের কিছুটা ওঠানামা হয়। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম,
প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের গাড়ি একটার পর একটা পাহাড়ি জনপদকে পেছনে ফেলে এগিয়ে চলল। এইদিকে পথের প্রাকৃতিক শোভা বেশ মনোমুগ্ধকর। দূরে ওই দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড়, আর সামনের পাহাড়ে একদিকের ঢালে উঁচু উঁচু চির গাছের সারি, অন্যদিকে কালো পাথরের পাহাড়ের খাড়া দেয়াল, সবকিছু মিলেমিশে অপূর্ব সুন্দর লাগছে। এখন বসন্তের সময়, কোনো কোনো গাছ শীতে তার পাতা ঝরিয়ে এই বসন্তে এসে ছোট ছোট রঙিন পাতায় আবার নিজেকে সাজিয়ে নিচ্ছে। আর পাহাড়ের ঢালে ওই ছোট ছোট ঘাস থেকে শুরু করে উঁচু উঁচু গাছগুলো আকাশের দিকে তাকিয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। আর নীল আকাশের মধ্যে সাদা মেঘেদের শাড়ি প্রকৃতির এক অনন্য রূপ, আর এই রূপে যে কোনো মানুষকে মুগ্ধ করবেই। এইভাবেই প্রকৃতিকে উপভোগ করতে করতে এখন বাজে বেলা 2:15। এসে পৌঁছলাম প্রায় 50 কিলোমিটার জার্নি করে ভাড়ারি ঘাট বলে একটা জায়গাতে। এখানে লাঞ্চ করব। এই জায়গাটাতে বেশ কতগুলো ধাবা রয়েছে। আজকে তো রোদের তেজ, ঠান্ডা যেমন আছে সেরকম রোদের তেজটাও আছে। চলুন তাহলে দেখা যাক কি পাওয়া যায়। ঢুকে পড়লাম ধাবার মধ্যে। ধাবাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ধাবার পেছনের বারান্দা থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। যেই রোদের আড়াল হয়েছে, হোটেলের পেছন দিকে এসেছি, এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে অমনি ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। না, ভেতর দিকে গিয়ে বসি। ততক্ষণে আমার দুই সঙ্গী খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। 50 কিলোমিটার রাস্তা আসতেই শরীরটা বেশ ক্লান্ত লাগছে। তাই জন্য সবাই মিলে ঠিক করলাম একটুখানি প্রথমবারে ফ্রেশ লাইন সোডা খাই। এটা খুব দরকার ছিল। শান্তি। এই মেনুতে কি কি অর্ডার দিলে গো? पनीर बटर मसाला, आदिज पनीर 2 प्याजा और राइस, जीरा राइस। এবারে খাওয়ার আসতেই আমরা তৃপ্তি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। মানে একদম ননভেজ খেতে পারিনি। এখানে অনেকের দুঃখ ছিল ননভেজ পাওয়া যায় না বলে, কিন্তু ভেজ খাবার যে এতটা টেস্টি এটা আমরা কলকাতাতেও খুব কম জায়গাতে পেয়ে থাকি। চলুন, এখনো অনেকটা রাস্তা বাকি আছে, যেতে হবে। আবার গাড়িতে উঠে বসা। আমাদের গাড়ি ছাড়লো দুপুর 3টের সময়। পাহাড়ি পথে যত এগোচ্ছেই সৌন্দর্য যেন আরো বেড়ে চলেছে। কিছু দূর এগোতেই বাদিকে ভ্যালির মধ্যে আপেল গাছ চোখে পড়ল। এই রকম সুন্দর পথে আমাদের গাড়িও ছুটে চলল। এই রকম একটার পর একটা ভ্যালিকে ছাড়িয়ে আমাদের গাড়ি মান্ডি বাইপাস ধরল। এই রাস্তাটা ধরে চণ্ডীগড় থেকে মানালি যাওয়া যায়। বেশ কিছুক্ষণ চলার পর আমরা সুন্দরনগরের লেক দেখতে পেলাম। পাহাড়ের নিচে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওটাই সুন্দরনগর। পথ চলতে চলতে সামনের এই ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছিল আমি যেন ইউরোপের কোনো একটা দেশে এসে পড়েছি। আর দিগন্ত বিস্তৃত সবুজের মধ্যে দিয়ে মসৃণ এই হাইওয়ে, সব কিছু মিলেমিশে কি দারুণ একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে। অপূর্ব লাগছে। দেখতে দেখতে আমরা মান্ডিকে পেরিয়ে চলে এলাম।
এবারে আমরা একটার পর একটা পাহাড়ের মধ্যে টানেল পেরিয়ে এগিয়ে চললাম। আরও বেশ কিছুটা চলার পর আমাদের সঙ্গে দেখা হলো বিয়াস নদীর। এখন জল কম থাকলেও বিয়াস নদীর সঙ্গে পাহাড়ের এই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করল। নিজের অজান্তেই মন থেকে কতবার যে এর প্রশংসা করেছি বলতে পারবো না। আবার আমরা বেশ কিছুটা পাহাড়ি পথে ওপর দিকে আসার পর এসে পৌঁছে গেলাম পান্ডো ড্যাম। আসুন দেখে নিই। চারদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গায় বিয়াস আর পার্বতী নদীর জলকে ধরে রাখা হয়েছে। দেখুন দেখুন, ড্যামের জলে হাওয়ার গতিবিধি কিন্তু অনুভব করা যায়। সত্যি কি অপূর্ব সুন্দর না লাগছে এখানটায় এসে, এ আমি বলে বোঝাতে পারবো না। অপূর্ব পরিবেশ। এবারে তাড়াতাড়ি করে আবার গাড়িতে উঠে চলা শুরু। অশ্বিনী ভাই জানালো এখনো 80 কিলোমিটার পথ আমাদের যেতে হবে, সময় লাগতে পারে প্রায় 3 ঘন্টা মতো। এখনো আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। কখনো বা পাহাড়ি পথ, কখনো বা টানেলের মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে। বর্তমানে নতুন নতুন অনেক টানেল এবং ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা টানেল জানতে পারলাম ইংরেজ আমলের তৈরি হয়েছে। সেই টানেলের দেয়াল দেখলেও বোঝা যায় এটা বহু বছরের পুরনো। এই দিকের রাস্তাঘাট বেশ ভালো। দেখতে দেখতে পশ্চিম আকাশ রাঙিয়ে দিয়ে সূর্যমামা বিদায় নিচ্ছেন পাহাড়ের পেছন দিকে। আজকের এই সিমলা থেকে কাসল যাওয়ার যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। বাদিকে কুলু ভ্যালিকে রেখে এগিয়ে চললাম। এই কুলুও সুন্দর এক জায়গা। এখন বাজে সন্ধে 6:50। দিনের আলো একদম কমে এসেছে। ড্রাইভার সাহেব এখন আমাদেরকে একটা জায়গায় নামালো, একটু চা খাবো। ঢুকে চায়ের অর্ডার দিলাম। আর আপনাদেরকে একটা জিনিস জানাই, খুব অবাক লাগছিল, এখানে যিনি চাটা পরিবেশন করলেন উনি এসে দেখি বাংলায় কথা বলছেন। তা আমি ক্যামেরা অন করতে করতে উনি চলে গেলেন, শুধু একটা কথা বলে গেলেন, আমি বাংলাতে থাকি। যাই হোক, চা খেয়ে আবার আমরা এগোতে থাকলাম। দেখতে দেখতে কাসলে ঢুকে পড়লাম। অশ্বিনী ভাই বলল আমাদের হোটেল আরও একটু এগিয়ে একদম পার্বতী নদীর পাশে। এখন বাজে রাত্রি 8টা। এসে পৌঁছলাম কাসলে। আজকে আমরা কাসলে থাকবো দ্য রিভার গার্ডেন হোটেলে। হোটেলে ঢুকতে ঢুকতেই পাশ দিয়ে পার্বতী নদী বয়ে চলার শব্দ পাচ্ছিলাম। রিসেপশনে ঢুকতেই জানতে পারলাম ঘর রেডি আছে। আমাদের ঘর ছিল 203 নম্বর। দরজা খুলে ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। দেখলাম রুমটা বেশ বড়। পুরো ঘরটাই পাইন কাঠ দিয়ে ডেকোরেট করা। একটা রুচির ছাপ পাওয়া যায়। আর ঘরে রয়েছে কিং সাইজের সুন্দর একটা বেড, রয়েছে একটা ওয়ার্ড্রপ, আয়না, টিভি, 2টো চেয়ার, একটা টি টেবিল, বেশ পরিপাটি করে সাজানো। রুমের সাথেই পার্বতী নদীর দিকে সুন্দর একটা ব্যালকনি আছে, সেখানে সোফাও পাতা আছে। ওয়াশরুমটা সমস্ত সুবিধাযুক্ত,
এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এলো। এটা আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম। সন্ধ্যের স্ন্যাক্স কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে থাকে না। স্ন্যাক্সে ছিল এগ পকোড়া এবং চিকেন 65। আরে তোমরা শুরু করে দিয়েছো? বাহ, কোথায়? এই সাজিয়ে দিও না, আমি এত বেশি খাবো না, ব্যাস একটাই দুটো খাবো না। এই রইলো, তোমরা খাও। কিরকম খেতে গো? টেস্ট আমরা মিলেমিশে স্ন্যাক্স খেয়ে রেস্ট নিতে চলে এলাম। বেশ কিছুক্ষণ বাদেই রুমেই আমাদের রাতের ডিনার চলে এলো। কোনো রকমে কম্বলের ভেতর থেকে বেরোলাম। ঠান্ডাটা বেশ ভালোই। এই টেম্পারেচার কত এখন? এই শঙ্খ কত এখন? 7-8 হবে। 7? 7-8 হবে। কম, আরো মানে কম মনে হচ্ছে। বলছে 7, 2 feels like -1। কি হচ্ছে দেখো না, আর দেরি করা নেই। আজকে রাত্রে -1 হবে। কি তুমি বলছিলে না কাসল একটু নিচে আছে? আমাকে দেখে মনে হচ্ছে, এই যে আমাকে দেখুন, আমি একটা বারমুডা পরে একটা গেঞ্জি পরে একদম রয়েছি। ঠিক। এই যে মোটা রয়েছে, রোগা টিংটিং করছে হাত। 1 ইঞ্চি ভেতরে ঠান্ডা ঢুকবে কি করে? এটা তো বড় কথা না, যাই হোক, ঠান্ডা আছে। আমার একটু ঠান্ডা কম লাগে, কিন্তু ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। না। এবারে দেখা যাক ডিনারে কি কি আছে। ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, মিক্সড সবজি এবং চিকেন কারি, তার সঙ্গে স্যালাড। একদম গরম গরম দিয়েছে, সবই গরম গরম। হোটেলের রান্নাবান্না বেশ ভালো লেগেছে আমার। আমি পেট পুড়ে খাওয়া দাওয়া করে সোজা বিছানায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙতেই আমাদের হোটেলের পাশ দিয়ে বয়ে চলা পার্বতী নদীর শব্দ শুনেই বিছানা ছেড়ে উঠে পড়লাম। ব্যালকনিতে আসতেই ও বাহ, নাইস। অপূর্ব। ওই দিকটাতে তো আমার বরফের চূড়া দেখা যাচ্ছে। ফাইন। না, তাড়াতাড়ি করে জ্যাকেট পরে তারপরে যাই, চলুন। এই পার্বতী নদীর ধারে অপূর্ব লাগছে, অপূর্ব। এত সুন্দর সকাল এই হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। না, আর মন থাকছে না, এবার একটু যেতে হবে। চলুন তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে প্রথমে চলে এলাম হোটেলের গ্রাউন্ডে। এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্বতী নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। অপূর্ব লাগছে, অপূর্ব। এত সুন্দর পরিবেশ। সামনে একটু যাই, নিচের দিকে নামি, একদম পার্বতী নদীতে। পাশের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে এলাম। এসে দেখি বৈচিত্র্যময় নীল আকাশের নিচে দেওদার জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা শান্ত পার্বতী নদীর রূপ। এই জঙ্গল, নদী, আকাশ মিলে যে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে তা এক কথায় অনবদ্য। আর দূরে ওই পাহাড়ের চূড়ায় বরফের মুকুট দেখা যাচ্ছে। আমি প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য একটা পাথরের ওপর বসে পড়লাম। বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি কাসল জায়গাটা যে এত সুন্দর। আমি চুপ করে বসে বয়ে যাওয়া নদীর ছন্দ শুনতে শুনতে মনে করছিলাম, স্বর্গ বলে কোনো জায়গা থাকলে এটাই বোধহয় সেই জায়গাটা। সত্যিই অপূর্ব সুন্দর।
এখানে বেশ কিছুটা সময় ধরে বসে রইলাম, কিন্তু বিশ্বাস করুন এই রকম জায়গা থেকে কি আর উঠতে মন চায়? কিন্তু আজই আমাদের বেরোতে হবে মানালিতে, তাই উঠতেই হলো। নদীর পাশে বসে থাকতে এত ভালো লাগছিল, অপূর্ব অপূর্ব জায়গা। এখানে একটা দিন থাকলে কি আর ততটা ভালো লাগে? যাক, অপূর্ব। দেরি হচ্ছে জেনেও হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে গেলাম সামনের দিকে। মন কি আর মানে? একটু এগোতেই দেখলাম একদল স্থানীয় মানুষ আগুন জ্বালিয়েছেন। আমিও এই প্রচণ্ড ঠান্ডায় তাদের সঙ্গে মিশে গিয়ে তাপ নিতে নিতে গল্প জুড়ে দিলাম। ঠিক বলা। সব লোক ইধার কে হি ঠিক আছে, চলতে। কিছুক্ষণ বাদে তাদেরকে বিদায় জানিয়ে আরও সামনের দিকে এগিয়ে চললাম। সামনে চির গাছের ছোট্ট জঙ্গলের মতন দেখতে পেয়ে তার মধ্যে ঢুকে পড়লাম। এখানে উঁচু উঁচু চির গাছগুলো মাথা উঁচু করে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। যেতে যেতে চোখে পড়ল উল্টো দিকের পাহাড়ের মাথায় নতুন দিনের সোনালি রোদ পড়ে এখানে একটা অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করেছে। দেখুন, ক্যালেন্ডারে থাকা ছবির মতো লাগছে। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। এখানে প্রকৃতি তার যা রূপ দেখাচ্ছে, এ অকল্পনীয় সুন্দর, অপূর্ব। জঙ্গল পেরিয়ে এগিয়ে চললাম রিভার বেডের দিকে। যত এগোচ্ছে এখানকার সৌন্দর্যে অবাক হচ্ছে। সত্যি আমার ভাগ্য কতটা ভালো দেখুন। হাঁটতে হাঁটতে এইদিকে এসেছিলাম বলে বুঝতে পারলাম। এই যে দেখুন, আমার ডান দিকে এইদিকে কিন্তু দুটো জলের ধারা যাচ্ছে, অর্থাৎ পার্বতী নদী কিন্তু এখানে দুভাগে ভাগ হয়ে তারপরে এখানে এসে একসঙ্গে মিশছে। ওই মাঝখানে একটা আইল্যান্ড তৈরি করেছে। অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে না আসলে সত্যি একটা বড় কিছু মিস করতাম। অপূর্ব অপূর্ব। এবারে একটু হেঁটে নেমে পড়লাম রিভার বেডে। আবার একটা পাথরের ওপর বসে এখানে পার্বতী নদীর চঞ্চলা রূপ বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করলাম। আজকের এই কাসল বেড়ানোর ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট রইল। কি বলুন তো, আপনাদের এই মূল্যবান মতামতগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করতে। এখানে আরও বেশ কিছুক্ষণ বসে চলে এলাম আমাদের হোটেলে। পুরো কাসল ভিলেজটা আজকে ঘুরে বেড়ালাম সকালবেলাটা। অপূর্ব লেগেছে, সেটা আপনাদেরকে সবই বলেছি। কাসল ভিলেজ ঘুরে এসে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে মণিকরণ হয়ে মানালি। মণিকরণ এক সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। আমি শুনেছি, যদিও আবার এখনও পর্যন্ত ওখানে যাওয়ার সৌভাগ্য হয়নি। আজকে যেতে পারবো। আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ দুটো জায়গা আপনাদেরও বুঝতে দেখতে সুবিধা হবে, আপনাদেরও মূল্যবান সময় আছে। তাই জন্য ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। তাহলে আজকের মতন বিদায়, দেখা হবে আগামী পর্বে। টাটা।